আমরা এরপরে কি দেখলাম? আমরা তো আর গণতান্ত্রিক অভিযাত্রা পেলাম না। তো সুতরাং ৭২ আমরা বঙ্গবন্ধুর উপর আস্থা রাখলাম, এত বড় টাওয়ারিং পার্সোনালিটি, উনি আমাদেরকে বাকশাল উপহার দিলেন, নিজেকে রাজা ঘোষণা করলেন অঘোষিতভাবে। বিকল্পকে আমি, আপনি, আপনারা। মূল লক্ষ্য কি? রাষ্ট্র মেরামত। এমনকি কেউ কেউ হতাশে এই কথাও লিখেছে, এক সাপের দুই বিষ। আমি আর বাকিটা বললাম না। কাজে এটাই উত্তেজিত না হয়ে রাজনীতিবিদদের আত্ম অনুসন্ধান করতে হবে। আপনার কানে কানে কে বলেছে না না আপনার কানে কানে কে বলেছে এই সরকার নির্বাচন দেবে না? আপনার কানে কানে কে বলেছে? যার যেটা প্রাপ্য সেটা তাকে দিতে হবে। আমি এই আমার ইতিহাস থেকে দেখেছি, আমরা নিজেরাও স্কুল জীবন থেকে রাজনীতি করি। ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষেই সম্ভব হয়েছে কমিউনিস্ট পার্টির মুজাহিদ ইসলাম সেলিম কিংবা বিপ্লবী শ্রমিক আন্দোলনের মোশরেফা মিশু আর মাওলানা হেফাজতের বাংলাদেশের মাওলানা মামনুল হক, জামাত ইসলামের আমির রয়েছেন, বিএনপিরা তো রয়েছেন, জাসদের যে অংশটা জনগণের পক্ষে নাজমুল হুদা প্রধান, মাহমুদুর রহমান মান্না, জুনায়েদ সাকি থেকে শুরু করে। সুতরাং এইটা এক বৈঠকেই জাতীয় ঐক্য 100% হয়ে গেল সেটা না, যে যাত্রাটা হয়েছে জাতীয় ঐক্যের। আমার এখানে যারা ভারতীয় দু একজন বন্ধু বান্ধব যারা সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করে, ইন্ডিয়ান সুপ্রিম কোর্টে বা আমাদের প্রতিবেশী কলকাতা হাইকোর্টে, তারাও অবাক হয়েছে যে আমি তাদের বললাম যে আপনারা ভালোই করেছেন, যে আল্লাহ বলে যে বিপদে পড়লে মানুষ আরো বুদ্ধি হয়। তো ভারতের এই অতিরিক্ত প্রচারণায় আমাদের রাজনীতিবিদরা সবাই এক মঞ্চে, এবং পরের দিন ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা করেছেন সকল ধর্মীয় নেতাদের নিয়ে বৈঠক, এবং সেখানে আপনারা দেখেছেন কিনা, এটা কিন্তু বাংলাদেশের কোন সরকারের আমলে, আমার বলতে এক ফোঁটা দ্বিধা নাই, শুধু ফ্যাসিস্ট হাসিনা না, এর আগের ৭২ থেকে কোন সরকার প্রধানের সামনে কোন বুদ্ধিজীবী এরকম সমালোচনা করে সুস্থ শরীরে ফিরে এসছে। এইটা আমাদের রাজনীতিবিদদের এই ঐতিহ্য নাই, এই ভালো ইতিহাস নাই। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আমি লাইভ ভিডিও দেখেছি, যেভাবে ফরহাদ মাঝার সাহেব, অত্যন্ত পণ্ডিত মানুষ, আন্দোলনের মানুষ, উনি যেভাবে এই যে কি নাম চিন্ময় কৃষ্ণ দাস না প্রভু, তাকে গ্রেপ্তার না করেই অন্যভাবে করা যেত, গ্রেপ্তার করলেন কেন? কেন ভারতের ফাঁদে? সুতরাং শোনেন হাসিনা আক্তার, আমরা সবাই বলছি না, দেখছি। আমি তো এখানে দেশের সর্বোচ্চ সাংবিধানিক আদালত সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি। 15 বছর, 15.5 বছরের সমস্ত প্রতিষ্ঠান ভেঙে দেওয়া এবং ইতিহাসের প্রতি সৎ থাকলে ৭২ সাল থেকে প্রত্যেকটি সরকারই সমস্ত প্রতিষ্ঠানকে করায়ত্ত করতে চেয়েছে। কোন সরকার বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমরা প্রতিষ্ঠান গড়েছি। হয়তো শেখ হাসিনা তার চূড়ান্ত রূপ দেখিয়েছে। প্রত্যেকেই প্রতিষ্ঠানগুলোকে নিজের করায়ত্ত করার চেষ্টা করেছি, আজ্ঞাবাহ করার চেষ্টা করেছি। এরশাদের আমলে একটা বিশাল স্বপ্ন নিয়ে আমরা 90-এর গণঅভ্যুত্থান করলাম। আপনার 83 জন শহীদ হলো, সেই শহীদের নাম মুখস্থ আমাদের স্কুল কলেজ ছাত্র রাজনীতিতে, জাফর, জয়নাল, কাঞ্চন, দীপালি শাহ, সেলিম, দেলোয়ার, তিতাস, রমিজ, বসুনিয়া, ফাত্তা, জেহাদ, ডাক্তার মিলন, নূর হোসেন। আমরা এরপরে কি দেখলাম? আমরা তো আর গণতান্ত্রিক অভিযাত্রা পেলাম না। তো সুতরাং ৭২ আমরা বঙ্গবন্ধুর উপর আস্থা রাখলাম, এত বড় টাওয়ারিং পার্সোনালিটি, উনি আমাদেরকে বাকশাল উপহার দিলেন, নিজেকে রাজা ঘোষণা করলেন অঘোষিতভাবে, যার পরিণতি উনিও ভোগ করলেন। আমাদের বাংলাদেশে অন্ধকারের দিকে যাত্রা শুরু হলো। তো সুতরাং এবারকার বটম লাইন কি? আমি তো একদম মানে আমার নাগরিক থেকে, আমি সারা জীবন এখানে থাকি, আমি কোথাও যাইনি কোনোদিন, কোনো হুমকির মুখেও যাইনি। শেখ হাসিনার আমলও দেশ ছেড়ে পালাইনি, জীবনের হুমকি সত্ত্বেও কোনোদিন দেশ ছেড়ে আমার পালানোর কোনো অভিপ্রায় নাই। জেলে গেলে এখানেই যাব, মরলে এখানেই মরব। আমি তো দেখছি যে কোনো আমলের চাইতে, আমার বঙ্গবন্ধুর আমল মনে নাই, আমি তখন খুব ছোট, কিন্তু জিয়াউর রহমানের আমল থেকে সব মনে আছে। কোনো আমলের চেয়ে এই গত 3 মাসে তো খারাপ অবস্থা হয়নি দেশে। 5 থেকে 8 পর্যন্ত কোনো সরকার ছিল না, কোথাও তো কোনো ডাকাতি হয়নি, নাগরিকরা ঐক্যবদ্ধ হয়ে করেছে। আমার পূর্ববর্তী বক্তা আফসারি ভাইয়ের আগে ডক্টর পারভেজ ভাই যেটা বলেছেন, আমি তো রাজনৈতিক একটা গণতান্ত্রিক রাষ্ট্রের রাজনৈতিক দলগুলো তো অপরিহার্য, কিন্তু উনি যেভাবে বলছেন যে রাজনৈতিক দলগুলি শুধু একমাত্র স্থিতি অবস্থা দিতে পারে। কালকেও গুলিস্তান এলাকায় সাংবাদিকরা গিয়েছে, গুলিস্তান, হকার্স মার্কেট, ফুলবাড়ি মার্কেট,
পুরা এলাকা বাইতুল মোকাররম সব ব্যবসায়ী বলছে আল্লাহ যেন এরকম থাকে, আওয়ামী লীগ নাই, কোনো পার্টি পাওয়ারে নাই, আমরা নিরিবিলি ব্যবসা করছি। হ্যাঁ, কিছু জায়গায় দখল হয়েছে, আনফরচুনেটলি রাজনৈতিক দল, কিছু জায়গায় তো চাঁদাও নেওয়া হচ্ছে, সেটাও তো অভিযোগ আছে। সুতরাং সাইমুম ভাইয়ের এই তত্ত্ব বাংলাদেশে চলবে না। ক্লায়েন্ট প্যাট্রন এগুলো শব্দই দরকার নাই, এগুলো হচ্ছে কলোনিয়াল হ্যাংওভার। আমার সংবিধানে যেটা আছে, জনগণ ক্ষমতার মালিক, জনগণ তার 18 কোটি এসে বঙ্গভবনে থাকবে না, তারা তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সরকার চালাবে। আমাদের বটম লাইন হচ্ছে আমার ভাই আফসারি ভাই যেটা বলেছেন, যেমন দুইবারের বেশি। আরেকটা হলো আপনি সংবিধানে আর্টিকেল 70-এর সংশোধন করে দেন, যে শুধু সরকারের নো কনফিডেন্স মোশন আর বাজেট পাশ করা ছাড়া আর সব বিষয় সরকারি দলের এমপিরাও সরকারের যৌক্তিক সমালোচনা করবে। আরেকটা করেন, আমি কয়েকটা আপনার তত্ত্ব না দিয়ে একটু সময় দেন। আপনি এমপি সাহেবদের, পারভেজ ভাই নোট নিতে পারেন, আপনি বাংলাদেশের এমপিদের উন্নয়নের রহস্যই থেকে দূরে রাখেন। তোমার কাজ হচ্ছে আইন প্রণয়ন করবা, সরকারের গঠনমূলক সমালোচনা করবা, উন্নয়ন করবে লোকাল গভর্নমেন্ট আন্ডার দ্য পারভিউ অফ জুডিশিয়ারি অ্যান্ড দ্য এক্সিকিউটিভ। তোমার স্কুলে ডি অর্ডার লাগবে না, তোমার স্কুলে আপনার পিয়ন নিয়োগ দেওয়ার ক্ষমতার দরকার নেই। এমপি হতে চায় কেন লুম্পেনরা? এমপি হওয়া মানে আপনার 3 পুরুষের আর কিছু করে খেতে হবে না। সুতরাং আপনি এই সংশোধন করেন, পারভেজ ভাইকে জার্মানি থেকে ডেকে আনবে কোন রাজনৈতিক দল, যে ভাই আমাদের এমপি যোগ্য ক্যান্ডিডেট পাচ্ছি না, আপনি হন। তো কিন্তু আপনি কোনো সংস্কার করবেন না, আগে সিস্টেমে খালি নির্বাচন করবেন, এইটা কোনো বটম লাইন না। আর এবারকার জুলাইয়ের গণঅভ্যুত্থানে মূল ছিল রাষ্ট্র বদলাও। পারভেজ ভাই দেশে আসার আমন্ত্রণ জানাই। আপনি যেটা আমাদের ইউনুস সাহেব সব ইউ রাষ্ট্রদূতদের 9 তারিখে নিয়ে ঘোরার কথা, উনি ভারতের মোদীকেও বলেছিল যে আসুন। আপনি সারা ঢাকা যদি দেখেন, আমাদের ছেলেমেয়েরা অসাধারণ গ্রাফিতি করেছে, স্লোগান আছে বিকল্প কে, হাসিনাতে একটু সময় দেন, বিকল্প কে, আমি, আপনি, আপনারা। মূল লক্ষ্য কি? রাষ্ট্র মেরামত। এমনকি কেউ কেউ হতাশে এই কথাও লিখেছে, 1 সাপের 2 বিষ। আমি আর বাকিটা বললাম না। কাজে এটাই উত্তেজিত না হয়ে রাজনীতিবিদদের আত্ম অনুসন্ধান করতে হবে। আরেকটা বলেছে দেশটা কারো বাবার না, দেশটা কারো বাবার না, দেশটা কারো মায়েরও না। আর এই যে গণতন্ত্রের কোনো আব্বা লাগে না, গণতন্ত্রের কোনো মানুষ কন্যা লাগে না, গণতন্ত্রের কোনো মাতা লাগে না, গণতন্ত্রের কোনো পুত্র লাগে না। গণতন্ত্রে যেটা লাগে, সব মানুষ সমান। এই যে ভারতের প্রখ্যাত দলিত নেতা ভীমরাও আম্বেদকর, বাবা সাহেব, ভারতের সংবিধান কমিটির চেয়ারম্যান ছিলেন, উনি বলেছিলেন গণতন্ত্রের পতন সেখান থেকে শুরু হয় যখন রাজনৈতিক দলের নেতা কর্মীরা তার সর্বোচ্চ নেতাকে সম্মানের বদলে পূজা করা শুরু করে, দেব দেবী মনে করে। ধরেন কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে ঝাড়ুদার কমিটি পর্যন্ত হাইকমান্ড ঠিক করবে। এই চর্চা করলে আরেকটা শেখ হাসিনা আসবে। আর আমি মনে করি শুধু শেখ হাসিনার ছবি সরানোতে তৎপর থাকলে হবে না। ব্যক্তি শেখ হাসিনার বিচার কেন, সব হাসিনার বিচার করতে হবে যারা শেখ হাসিনা। আমার কি বিচার করবেন আপনি? হাসিনা আক্তার বাদে, আপনি তো গণতন্ত্রের মুখপাত্র। সব হাসিনা বলছেন তো? না, আমি হচ্ছে হাসিনার সহযোদ্ধারা। আরেকটাও যে নিষিদ্ধ টিষিদ্ধ নিয়ে অস্থির না হয়ে আপনি আওয়ামী লীগের থানা লেভেল পর্যন্ত বিচার করেন। একটা থানা কমিটির সেক্রেটারির প্রপার্টি দেখবেন 1000 কোটি টাকা। ওই যে এক সাংবাদিক মুন্নি শাহ, তার ব্যাংকে 134 কোটি টাকা। আমি 27 বছর দেশের সর্বোচ্চ আদালতে প্র্যাকটিস করি, সুপ্রিম কোর্টে। ইভেন আমার চরম যারা আমাকে পছন্দ করে না তারাও জানে আমি সারাদিন কোর্টে মামলা করি। আমি তো লক্ষ টাকাও জমাতে পারি না, টাকা আসে কোত্থেকে? এত সব ফ্ল্যাট হয় কিভাবে? এখন শুনছি বিভিন্ন বড় বড় দলের অফিসে লেটেস্ট মডেলের প্রাডো নিয়ে সব হাজির হয়, তারাই নাকি এখন ফর্মে। এই সংস্কার থেকে এই রাজনীতির দূষিত রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। সুতরাং সংস্কার, আমরা 71-এ স্বপ্ন ভঙ্গ হয়েছে, 72-এ, 91-তে স্বপ্ন ভঙ্গ হয়েছে। আমি শেষ করে দিচ্ছি, এই সরকার, আমি সবসময় বলি, এই সরকার একটা থিম, বাংলাদেশের মানুষের একটা ইথোস, একটা আত্মা। সেই আত্মা হচ্ছে রাষ্ট্রটা মেরামত করবে এই সরকার। প্রয়োজনীয় উপদেষ্টা কথার কথা আরো বাড়বে বা আরো বদল হবে, কিন্তু এই যে যেন তেন ভাবে, এটাও ইন্ডিয়া এবং আওয়ামী লীগের খেলা,
যে খেলা অনেকে পা দিচ্ছে না বুঝে, ও এই সরকার পারছে না, ঠিক আছে এখনই নির্বাচন দাও, বাস আমরা আবার লুটপাট করি। ন, প্রয়োজন উপদেষ্টা বদল হবে, আরো মন্ত্রণালয় বদল হবে, কিন্তু বেসিক সংস্কার, এই অপ্রিয় কাজ এই সরকারকে করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস যথার্থই বলেছেন, এইটা হচ্ছে জুলাই গণবিপ্লবের ইথোস, রাষ্ট্র মেরামতের জন্য। কারণ আমাদের রাজনৈতিক দলগুলো 2024-এর 7 জানুয়ারি ব্যর্থ হয়ে মানসিক প্রস্তুতি নিয়েছিল 28 সাল থেকে আবার তারা শুরু করবে। যেমন ইলেকশনে বেগম জিয়া জেলে থাকলে হয়তো এরকম, বাইরে থাকলে হয়তো এরকম হতো না। বেগম জিয়াকে গ্রেপ্তার করি শেখ হাসিনা তার ক্ষমতা প্রলম্বিত করেছে, এই মহিষীর নেত্রী বেগম জিয়াকে। না হলে নির্বাচনে শেখ হাসিনার ফাঁদে আমাদের সবারই পা দেওয়ার অভিজ্ঞতা আছে, আমরাও অনেক ভুল করেছি। 18 আবার ইলেকশন করেছিলাম শেখ হাসিনাকে চিনেও। তো সুতরাং ঘাবড়ানোর কোনো কারণ নাই। এরপরে রাজনৈতিক দলগুলো ওই সংস্কার এগিয়ে না গেলে কলা পাতা, আর এখন তো আরো মুশকিল হবে। এরপরে যারা ক্ষমতা আসবে তারা এরকম ফ্যাসিবাদী হলে ভারতেও ঢুকতে পারবে না, ভারতে বিএসএফ বর্ডার অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকবে, কাজে তাদের পালানোর জায়গাও হবে না। এটাও যেন মাথায় রাখে, আমরা সেই জায়গায় যেতে চাই না। শুভবুদ্ধির উদয় হোক, কিন্তু অপ্রিয় সংস্কারগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বেই আমরা করব। এবং আমরা আশা করি 31শে ডিসেম্বরে, আমি যেটুকু খবর জানি, সমস্ত সংস্কার কমিশন তার রিপোর্ট রেডি করছে, এবং আমি বিশ্বাস করি আগামী সপ্তাহের মধ্যে পলিটিক্যাল অ্যাডভাইজার্স কাউন্সিল হবে, যেখানে বিএনপি, জামাত, গণতন্ত্র মঞ্চ, ডান বাম মধ্য উত্তর যারা এই যে আফসারি ভাইদের দল সহ সকল দল থেকে প্রতিনিধি নিয়ে যারা এই সরকার এবং জনগণের মধ্যে আরো দ্রুত সেতুবন্ধ রচনা করবে। আমরা এবার আর আমাদের স্বপ্ন ভঙ্গ হতে দেব না, যে বাংলাদেশকে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে যাত্রা শুরু করে সবই হবে। এটা আমার কাছে মনে হয় এগুলো হচ্ছে 2 ধরনের চক্রান্ত একসময় হয়েছিল। মুক্তিযুদ্ধের সময় আফসারি ভাই জানেন কিনা, সাইমন সাহেব জানেন কিনা, খন্দকার মুস্তাক মুজিবনগরে, হাসিনা আক্তার শোনেন, পাকিস্তানের সঙ্গে কনফেডারেশন করার জন্য যার ফলশ্রুতিতে বঙ্গবন্ধু তাজউদ্দিনের বিরোধ হলো, ওই মুস্তাক ওই যে আপনার টেপ রেকর্ডার করে ওইটা রেকর্ড করেছিল মুস্তাক সহ তার অনুচররা। তো মুস্তাকরা একটা হুচুক তুলে দিল যে আগে মুজিবের মুক্তি, তারপরে স্বাধীনতা। তাজউদ্দিন সাহেবের নেতৃত্বে তাজউদ্দিন সাহেবরা বলতেন যে স্বাধীনতা এবং মুজিব ভাইয়ের মুক্তি একই সূত্রে গঠিত। তো একদিন মিটিং এরকম বলতে বলতে রাগে চোটে তাজউদ্দিন সাহেব বলেছিল, নিঃসন্দেহে স্বাধীনতা আগে, মুজিব ভাই তো পাবেই। এই যে স্বাধীনতা আগে, মুজিব ভাইয়ের মুক্তি পরে। আর শেখ হাসিনা শিখিয়েছিল উন্নয়ন না গণতন্ত্র, অধিকতর উন্নয়ন, ন্যূনতম গণতন্ত্র। আর এখন একটা অহেতুক আমাদের কিছু রাজনৈতিক দল মানে একটা বিভ্রান্ত সৃষ্টির চেষ্টা করছে, সংস্কার দরকার, সংস্কার রাজনৈতিক দলগুলো করবে। আরে ভাই, সংস্কার রাজনৈতিক দলগুলো করলে তো বাংলাদেশের অবস্থা এরকম হতো না। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, একটা সরকারকে দেখান স্বেচ্ছায় ক্ষমতা ছাড়তে চেয়েছিল। অনেকে হয়তো এত বর্বর হয়নি, এত বুদ্ধি ছিল না। তো সুতরাং রাজনৈতিক দল, আমি বলে দেই ভাই, না না আমাকে বলতে দেন, আমাকে হয় এত খারাপ হলে তো শাসনই করতে পারবে না। না না, শাসন পারবে, নতুন শক্তি দরকার। আহারে বলতে দেন, নতুন শক্তি এই সরকারতে শাসন করেনি ভাই, শোষণ করেছে সবাই। সব সংস্কার করার জন্য তো সরকারের এগুলো হচ্ছে, না না এগুলো হচ্ছে, আহারে এগুলো হচ্ছে অহেতুক রাজনৈতিক দলগুলোকে অতিরিক্ত বিভ্রান্ত করা। বলেছি এই যে আফসারি ভাই, সাইমুন ভাইয়ের সঙ্গে তো আমার মৌলিক কোনো দ্বিমত নাই। আমি বলেছি ভোটের জন্য যে সংস্কারগুলো দরকার সেই সংস্কারগুলো করতে হবে। সেগুলোর মধ্যে না না, তো এইটাই আপনি নির্বাচনকে একেবারে, নির্বাচন হলে আমরা একেবারে শনৈ গতিতে চলে যাব, এইটা কি? নির্বাচন হলে আমরা যে আমি আপনাকে বলি সাইমন সাহেব, আমার কথা বলতে দেন। বাংলাদেশে গণতন্ত্র তখন মজবুত হবে যদি আমাদের জনগণ আপনাদের মতো বিভ্রান্ত না হয়ে বহু দলকে একটা শরিক, একটা ঐক্য জোটের সরকার করে। এই যে নির্বাচনের কথা বলা হয়, এগুলো তো নির্বাচন না, অপনির্বাচন। হয়নি বাংলাদেশে কোন পলিটিক্যাল সরকারের অধীনে বাংলাদেশে ভালো নির্বাচন হয়নি। ভারত নির্বাচন করে দিয়েছে।
এগুলো একটা মানুষকে আর বিভ্রান্ত করে একটা দূষিত নির্বাচন করে ক্ষমতা যাওয়ার সংস্কার চায় না, এটা আপনাকে কানে কানে কে বললো? জনগণের প্রশ্ন এখনকার জনগণ যে সংস্কার চায় না, এটা আপনাকে জনগণকে কে জিজ্ঞেস বললো? করে দেখেন, এটা রেফারেন্ডাম করে নির্বাচন চায় না জনগণ শান্তি চায়, চাঁদাবাদ বন্ধ করতে চায়, ওই এমপিদের ট্যাক্স ফ্রি গাড়ি বন্ধ করতে চায়। রেফারেন্ডাম করলেও তো আপনাকে জনগণের কাছে যেতে হবে। জনগণকে বিচ্ছিন্ন, এই সরকার কি জনগণকে বিচ্ছিন্ন? জনগণের শক্তির না উপরে না, এই সরকার কি জনগণ থেকে বিচ্ছিন্ন? রাজনৈতিক দলরা জনগণ থেকে বিচ্ছিন্ন বাংলাদেশে। আপনি কোত্থেকে তথ্য পেলেন যে এই সরকার জনগণের সঙ্গে নাই? নাই, বা কে বলল? জনগণ এই আমি সরকারের যেটা সঙ্গে বলি নাই? না, এই আপনি তো সরকার বলছেন তাহলে জনগণের কাছে নাই, যেতে তো আমি হবে। কেন বলবো? না মামুন ভাই আপনি আপনি আপনাকে তো উত্তেজিত হয়ে গেছেন আপনি। না না, আপনার এটা অত্যন্ত বাজে তথ্য দিয়েছেন। না জনগণকে না না আপনি মামুন ক্লায়েন্ট ভাই বানান। মামুন ভাই হ্যাঁ? মামুন ভাই আপনি এটা কিন্তু কি সব? অহেতুক উত্তেজিত হয়ে গেছেন। আপনি কোনটা উনি বলছেন আপনি পয়েন্টটা বলেন আমার যে আপনি কোনটা don't উনি dictate me। না, উনি না, না, বলেছেন don't জনগণের dictate কাছে me। যেতে হবে, আমি এই আমাদের দাবি দরজা আলাপ তো করছি। খুলে রেখেছে জনগণের জন্য। আপনি আর সেটা জনগণকে শেখ হাসিনা ক্লায়েন্ট দরজা বলবেন। খুলেছিল এটা পালানোর কথা জন্য। হলো? আপনি কি তত্ত্ব শিখান? না না মামুন জনগণকে ভাই আপনি ক্লায়েন্ট মামুন ভাই বলছেন? আপনি বলতেছেন যে উনি বিব্রত মানে উনি বলছেন উনি জনগণের কাছে যেতে হবে, এই সরকার কি আমার জনগণকে কাছে বিচ্ছিন্ন মনে হয় করে? বিভ্রান্ত করছে মানে না না, উত্তেজিত কি? আপনি বলছেন জনগণের কাছে না, না, যেতে হবে, ওগুলো এই জনগণের বাইরে সঙ্গে বসে সরকারকে বসে আপনার কথা অবমাননা বলা করছেন। যায়। জনগণের দেশে কাছে এসে যাওয়ার আমরা দুটো face উপায় করেছি। আছে। একটা না না, referendum জনগণের মতামতকে আর একটা election। অবমূল্যায়ন জনগণের করছেন মতামত আপনারা। আছে। এই দুইটাতেই আপনার কানে আপনাকে যেতে কানে হবে, কে যে কোনো একটা। বলেছে? না না, না, যাবে, আপনার এত কানে অস্থির কানে কেন কে আপনারা? বলেছে এত যে এই অস্থির কেন? সরকার নির্বাচন দেবে বলতে না? পারেন। আপনার কানে কানে কে বলেছে? না, আমি তো বলি না যে তারা এই সব তো সরকার- খুলে রেখেছে, তাহলে আপনার মতামত কেন জানেন না সরকারকে। you are আপনি putting কেন your words বিভ্রান্ত in my করছেন? mouth। আমি তো আরে না আপনি উনি কেন কি বিভ্রান্ত